আজকে আমরা ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্সের 15 থেকে অঙ্ক শুরু করব। 15 নম্বর অঙ্কটা সবাই একটু দেখি। The percent of compound interest rate is 6 yearly. Any money within how year will be its 3 times. বলছে যে স্যার ওইটা তো 14 নাম্বারটা বলতেছেন। কত 14 থেকে না? না স্যার 14 তো করানো হয়েছে। হয়েছে 15 দেখো। মিস্টার হাবিব কি করছে, ঋণ নিছে। কত টাকা ঋণ নিছে? 25,000 টাকা ঋণ নিছে ফ্রম এ মানি ল্যান্ডার, অর্থাৎ ঋণের মহাজনের কাছ থেকে। বাট হি কুড নট রিপে এনি অ্যামাউন্ট উইদিন এ পিরিয়ড অফ 5 ইয়ার। 5 বছরে কোনো টাকা সে শোধ করতে পারে নাই। অ্যাকর্ডিং টু দ্য মানি ল্যান্ডার ডিমান্ড নাও 35,880 ফ্রম হিম। সে তার কাছে যেই ঋণের মহাজন, সে এই 25,000 টাকার বিপরীতে সে 35,880 টাকা দাবি করছে 5 বছর পরে। তাহলে এই যে ঋণ, যখন ঋণ নেয় তখন সেটা হলো প্রেজেন্ট ভ্যালু, আর ঋণের সাথে সুদ অ্যাড হয়ে যেটা হয় সেটা হলো ফিউচার ভ্যালু। 5 বছর পরে দাবি করছে 35,880 টাকা। আর প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 25,000 আর ফিউচার ভ্যালু হচ্ছে 35,880 টাকা। এবং বছর দেওয়া আছে কত? 5 বছর। তাহলে সুদের হারটা কত ছিল সেটা তোমার কাছে জানতে চাইছে। হোয়াট পার্সেন্ট পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট ডিড দ্য লেটার ল্যান্ড হিজ মানি। বলছে তাহলে সুদের হারটা কত হবে। সুদের হারটা এখন আমরা বের করব। 3টা মান আমার কোশ্চেনে দেওয়া, প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু এবং এন এর মান। এটার ভিত্তিতে আমরা এখন বের করব যে আমাদের আর এর মানটা কত। প্রথমে কোশ্চেন তোলো, 15 নম্বর অঙ্ক। পনেরো নম্বর অঙ্কের দেওয়া আছে কার মান? প্রথমে প্রেজেন্ট ভ্যালু 25,000 টাকা দেওয়া আছে। এরপরে ফিউচার ভ্যালু আছে 35,880। এরপরে এন এর মান আছে 5। আর এর মানটা বের করতে হবে। ঠিক আছে, আর এর মানটা বের করতে হবে। প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখলাম আমরা। এটা কত সেটা বের করতে হবে। তো আমরা সূত্র লিখি, প্রেজেন্ট ভ্যালু বা ফিউচার ভ্যালু সূত্র লিখলেই হবে। যে কোনো একটা সূত্র দিয়ে আমরা এন এর মান বের করব, সরি আর এর মান বের করব। এখানে 35,880, প্রেজেন্ট ভ্যালু 25,000, 1 প্লাস আর এর মান বের করতে হবে এন এর মান 5। ভাগ করি সবাই একটু। 35,880-কে 25,000 দ্বারা ভাগ করি, কত আসে দেখো। 1.4352 1.4352। 1 প্লাস আর পাওয়ার 5, উভয় পাশে √5 করব। এইদিকে পাওয়ার যত থাকবে উভয় পাশে আমরা √, তত করব, কারণ এই পাশের আমরা 5টাকে সরায় ফেলার জন্য। তাহলে 14352 ইকুয়াল 5√1 প্লাস আর পাওয়ার 5। তো এটা ক্যালকুলেটরে দেখো কত আসে। এই পাশে থাকবে 1 প্লাস আর। এটা ক্যালকুলেটর তুলবে কিভাবে? 5 শিফট পাওয়ার দিবা, 5 শিফট পাওয়ার দাও, দিয়ে ওই 1 পয়েন্ট এটা তুলো। এটা হয় 1.0749 1.0749। এক বিয়োগ করলে 0.749 ইজ ইকুয়াল টু আর। সুতরাং আর সমান 7.49%। ঠিক আছে, এটা শেষ। সবার হয়েছে? হলে বলবো, আমি সামনে আগাবো। সাউন্ডে কোনো প্রবলেম হলো বলো। স্যার একটা কোশ্চেন
বলো। কি কোশ্চেন? শুনতে পাই না। রুটটা করবা উভয় পাশের, আমার ওই পাশের পাওয়ার 5 কে সরানোর জন্য উভয় পাশে আমরা √5 করছি। যদি 6 থাকতো তাহলে √6 করতাম। যত থাকবে ওই পাশে পাওয়ার আকারে আমরা উভয় পাশে √, সেটা করব। তাহলে √এর সাথে ওই পাওয়ার 5টা কাটা যাবে। এই 5 এর সাথে এটা কাটা যাবে কিভাবে? কারণ √5 মানে 1/5। তা 1/5 এর সাথে 5 গুণ করলে 5 5 কাটা যায়। আর এই পাশে এটা করবা ক্যালকুলেটরে 5 শিফট রুট, তারপর এটা দিবা 5 শিফট পাওয়ার, 5 শিফট পাওয়ার দিবা, দিয়ে এটা লিখবা, দি ইকুয়াল চাপলে এটা আসবে। আরো আরেকটা ওয়ে আছে, লক নিয়ে এন্টি লক করে, ওইভাবে করলে বেশি বড় হয়ে যায়। ঠিক আছে, তোমার কথা আসতেছে না, পরের অঙ্কে আসি। পরের হচ্ছে 16 নাম্বার অঙ্ক। 16 নাম্বার অঙ্কে বলছে find the nominal rate of interest which is equivalent to the effective rate of interest 12.55%. তো আমাদের নামিক সুদের হার বের করতে বলছে যদি কার্যকরী সুদের হার কত হয় 12.55%, when the interest is payable quarterly। এখন তোমাকে আগে জানতে হবে যে নামিক সুদের হার কিভাবে বের করতে হয়। আমরা আগে নামিক সুদের ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের সূত্রটা কি সেটা আমাকে আগে দেখতে হবে। ইফেক্টিভ রেটের সূত্রটা আমরা একটু বোর্ডে তুলব। ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের ফর্মুলা তোলার আগে আমরা আগে কি কি দেওয়া আছে সেটা তুলি। গিভেন দেওয়া আছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, কার্যকরী সুদের হার দেওয়া আছে 12.5%। তো নামিক সুদের হার দেওয়া আছে, নামিক সুদের হার বের করতে বলছে, দেওয়া আছে বছরে 3 বার সুদ গণনা করা হয়, m = 3। আর কিছু কোশ্চেনে নাই। তো তোমাকে কি করতে হবে, প্রথমে ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের ফর্মুলা ইউজ করতে হবে। উই নো ইফেক্টিভ ইন্টারেস্ট রেট সূত্র হচ্ছে 1 + r/m পাওয়ার m - 1 ইন্টু 100। এটা হলো ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের সূত্র। তো এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে 12.55। ঠিক আছে, পার্সেন্টেজ দিলেও হবে না দিলেও হবে। এই পাশে এই যে এটা বের করব, এটাই হলো নমিনাল ইন্টারেস্ট রেট। এই আর এম হচ্ছে কতবার বলছে কোয়ার্টারলি, এটা 4 হবে, কোয়ার্টারলি মানে এখানে 4 হবে। বছরে 4 বার, 3 মাস অন্তর অন্তর বছরে 4 বার সুদ গণনা করা হয়। আমরা এই 100 দিয়ে ভাগ করে দেই 12.5-কে, তাহলে 0.1255 আসবে। স্যার এটা তো 12.55% হবে না? এটা পার্সেন্ট না দিলেও চলে। এই পাশে 100 দিছি না আমরা, এখানে এভাবে রাখলেও সমস্যা নাই। যদি তুমি এখানে 100 না দিতা তাহলে এখানে লিখতা 0.1255, যদি 100 না দিতাম এখানে। তো যেহেতু সূত্র যেমন ওইভাবে লিখছি, লিখে তারপরে ভাগ করে দিছি 100 কে। এখানে থাকে 1 + r পাওয়ার 4, এরপরে -1। এই 1টা এই পাশে আসলে কি হয়ে যাবে 1.1255 হয়ে যাবে। আর এখানে থাকবে 1 + r/4 পাওয়ার 4। এই যে 4, এই 4টাকে কি করবো আমরা, সরায় ফেলবো। কিভাবে সরাবো, উভয় পাশে √4 করবো, উভয় পাশে √4। আমরা উভয় পাশে √4 করব। 1.1255 ইকুয়াল √1 + r/4 পাওয়ার 4। তাহলে এটা দেখো কত আসে, এবং এইখানে থাকবে 1 + r/4
4 এটা হয় 1.0299 1 বিয়োগ করলে এইটা আসবে আর বাই 4, এটা গুণ করলে কত? প্রায় 12 মনে হয় এটা, নাকি 0.12 নাকি 0.12 না? স্যার 0.11996 ওইটাই 0.11996। 6 হ্যাঁ তাহলে এখানে হলো আর, তাহলে এটাকে আমি লিখতে পারি আর ইজ ইকুয়াল টু 12%। 99 অনেকগুলো তো, ওই 12 লেখা যায় এটাকে। তাহলে দুটো আমার কিন্তু সেমই ছিল, জাস্ট খালি সূত্রটা পার্থক্য। এখানে আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট প্রশ্নে দেওয়া, এই জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করতে হয়েছে। আর আগের টাইপ প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু ছিল, তার ভিত্তিতে আমরা আর এর মান বের করছি। আর এখন ইফেক্টিভ ইন্টারেস্ট রেট দেওয়া, এখন ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের ভিত্তিতে আমরা নমিনাল ইন্টারেস্ট রেট আর এর মানটাই বের করছি। শেষ না? স্যার একটু তুলে নিন। কি হয়েছে? কমপ্লিট? হ্যাঁ স্যার হয়েছে। পরেরটা, ফাইন্ড দ্য ইফেক্টিভ ইন্টারেস্ট রেট অফ এ সার্টেন ক্যাপিটাল। এখন আবার ইফেক্টিভ ইন্টারেস্ট রেট চাইছে, তখন ছিল আর এখন চাইছে। when the rate of interest is 10%, এবার আর এর মান দিয়ে দিছে। এবার উল্টা কাজ, হ্যাঁ পুরোটাই উল্টা কাজ করবেন। পেয়েবল কোয়ার্টারলি, বছরে 4 বার সুদ গণনা করা হয়। তাহলে নমিনাল রেট যদি 10% হয়, ইফেক্টিভ রেট কত? জটপট করে ফেলি আমরা এই সূত্রটাই। হ্যাঁ, এখানে আবার উল্টা কাজ করছে, এখানে আর এর মান দেওয়া আছে কত পার্সেন্ট? 10%। 17 নাম্বার অঙ্ক। তো যেহেতু আর এর মান এখানে দেওয়া আছে, এখানে 10 বসায় দিই, এটা বের হবে কত? আসে 1 প্লাস 0.025, মানে 1.025, 1.025 পাওয়ার 4 মাইনাস 1 ইন্টু 100। পরীক্ষায় যত ভেঙে পারো করে দিবা। প্রথমে লিখবা 1/4, তার মানে 1 প্লাস 0.025 পাওয়ার 4 মাইনাস 1, তারপরে যোগ করবা, যত ভেঙে পারো করবা, ভেঙে করাই ভালো। ঠিক আছে, শর্টকাটে না করাই ভালো। শর্টকাট করলে কিন্তু আমি এই লাইনে অ্যান্সার লিখে দিতে পারতাম, ক্যালকুলেটর পুরোটা দিয়ে দিতাম, অ্যান্সার বের হয়ে যেত। কিন্তু পরীক্ষায় হলে এই কাজ করো না, যত ভেঙে ভেঙে করতে পারো। প্রথমে এটা ভাগ, তারপরে যোগ, তারপরে পাওয়ার, তারপরে বিয়োগ, তারপরে 100 যোগ। মানে আরো 3-4-5টা লাইন করা যাবে ভিতরে। মানে এত ছোট অঙ্ক বেশি শর্টকাট না করাই ভালো। পারছি সবাই? পরের অঙ্কে আসি। 19 নাম্বারও কিন্তু, এই 18 নাম্বারও কিন্তু সেম অঙ্ক। দেখো, ক্যালকুলেট দ্য ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ফর 1000 ইনভেস্ট ফর 5 ইয়ার, 8% ইন্টারেস্ট কম্পাউন্ডেড কোয়ার্টারলি। আচ্ছা, আমাদের এই যে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট যে চাইছে, এই সূত্রের মধ্যে কি কি মান লাগে? শুধু তোমার
নমিনাল রেটটা লাগে আর লাগে কি এম এর মান। এম বলতে বছরে কতবার সুদ গণনা করা হয়েছে সেইটা। তো এই কোশ্চেনে বাকি যেই দুইটা মান আছে অর্থাৎ 1000 টাকা এবং 5 ইয়ার, এই দুইটার কোনো কাজ নাই। কেন কাজ নাই? কারণ আমার সূত্রে এই দুইটার আসে না। আমাদের সূত্রই হলো নমিনাল রেট এবং এম এর মান, এই দুইটা থাকলেই আমাদের এটা কমপ্লিট করা পসিবল। তো আমরা জাস্ট খালি 8%টাকে নিব এবং এম এর মান 4 ধরে এটার ইফেক্টিভ রেটটা বের করব। সেম এই যে এখন যেভাবে করছি 10%-এর জায়গায় 8% হবে আর সব ঠিক থাকবে। এটা 8% হয়ে যাবে। 8% না কোশ্চেনে? হুম, 8%। এখানে 8 দিয়ে দাও, শেষ অঙ্ক। 0.08, 0.08, তার মানে এখানে 0.8 হবে নাকি? না আরো কমে? দেখো তো একটু, এইটাই কিনা, মেবি এটাই। হ্যাঁ, কারণ 4 দেওয়া 2 থাকে। এটা যা আসবে এটাই অ্যান্সার আমার অঙ্ক। এটা কিন্তু অ্যান্সারের শেষে পার্সেন্টেজ হবে। হ্যাঁ স্যার আবার পার্সেন্টেজ হবে? হ্যাঁ। হ্যাঁ, কত পাওয়ার করে 1 বিয়োগ করো, শেষ অঙ্ক। মানে ইজি অঙ্ক, আসছে কিন্তু অনেকবার অঙ্কগুলো, পরীক্ষায় ভালোই আসে। তাহলে আমাদের এই প্যাটার্নের অঙ্ক শেষ, অর্থাৎ সিঙ্গেল অ্যামাউন্ট। স্যার 4.04। 4 পয়েন্ট না 8? 8.24 আসে। 8.24। 8.2 বললো। দেখো যোগ বিয়োগ করে আবার কি। স্যার আপনি ওখানে পাওয়ার 2 লিখছেন নাকি পাওয়ার পাওয়ার 4 4, হবে না? 4 হবে, পাওয়ার 4 হবে। 2 লিখছি কি? আগেরটাও কিন্তু 4। আগেরটা কি লিখছিলাম? 2 লিখছিলাম না 4 লিখছিলাম? পাওয়ার 4 হবে। এম এর মান এখানেও এম, এখানেও এম। এন এর কোনো কাজ নাই এখানে। তুলসী, তোমাদের একটা দেখাবো, দাঁড়াও। তোমরা যে গুণ পারো? গুণ বলতে এরকম গুণ পারো? ক্যালকুলেটর ছাড়া। মনে করো 23 এর স্কয়ার, এটা কি সরাসরি লিখতে পারবা কত হয়? বা এইভাবেও যদি করো 23 ইন্টু 23, একটা উদাহরণ দেখালাম, 2 ডিজিটের দুইটা সংখ্যা এক লাইনে করে দেখাইতে পারবা কত হয়? কেউ বলতে পারবা? ক্যালকুলেটর ছাড়া কিন্তু। এই সিস্টেমটা না জানো স্যার, কেউ? পারি না। স্যার 576 হবে। 576 হয়তো মুখস্থ থাকলে বলে দিতে পারবো। 576 না কত জানি? 76 কি আসলে? আচ্ছা দেখি তো আমি ট্রায়াল দিয়ে। 3 তিরিক্ষা 9, 29। লাস্টে 9 হবে। 529, 529 হবে। ঠিক আছে? কিভাবে বললাম দেখো, এগুলো শিখতে হয়। হ্যাঁ, কারণ যখন তুমি জবের পরীক্ষা দিতে যাবা, বড় বড় গুণ করতে যাবা, তখন তোমার হাতে ক্যালকুলেটর থাকবে না। তুমি যদি এইভাবে করো 23 ইন্টু 23, 3 তিরিক্ষা 9 লিখবা, 3 দুগুণে 6 লিখবা, গুণ দিবা, 3 দুগুণে 6 লিখবা, 2 দুগুণে 4 লিখবা, লিখে কি করবা? 9 12 2 5, এইভাবে লিখবা। না কয়টা স্টেপ করছে? 1 2 3টা স্টেপ। কিন্তু আমি কিন্তু এক স্টেপে করে ফেলছি। কিভাবে করছি দেখো, এই যে 23 এই দুইটাকে আগে গুণ দিবা, 3 তিরিক্ষা 9, এটার সাথে এটার গুণ দিবে, এটার সাথে আর গুণ করে যোগ করবা। তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 6 কত? 12, 12 2 হাতে রইলো কত? 1। এই দুইটা যোগ গুণ করো, 2 দুগুণে 4 আর 1 5। ঠিক আছে? এইভাবে স্যার গুণ কি করা যায়। করলেন একটু আরেকবার বলেন। এই যে 3 তিরিক্ষা 9, এরপর আর গুণ করে যোগ করবা। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 6 12, 12 আর আগের 1 ছিল, সরি 3 দুগুণে 6, 6 আগে তো 1 ছিল না, সরি। 3 তিরিক্ষা 9, হাতে তার কিছু নাই। তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 6 12 2 হাতে 1 আছে। তাহলে এই 2 দুগুণে 4 আর 1 5। ঠিক আছে? এটা হলো দুইটা সংখ্যার দেখালাম। এরকম যদি 3টা সংখ্যার হয়, বা আরেকটা ওয়ে আছে এটা গুণ করার। দেখো, আমরা যে এই সূত্র তো জানি না, a প্লাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস
2ab প্লাস বি স্কয়ার, এই সূত্র দিয়ে তুমি করতে পারবা। কিভাবে? এই যে 23 আমি লিখলাম এখানে, তো এইখানে কি যোগ চিহ্ন আছে? নাই কিন্তু। তাহলে আমি এই সূত্রের মধ্যে যোগ চিহ্নগুলো উঠাই দিই, সূত্রের মধ্যে যোগ চিহ্নগুলো কি উঠাই দিই। এখন দেখো এটাকে আমি কি ধরছি? এ, আর এটা কি ধরছি? বি। ঠিক আছে, এটাকে এ ধরছে, এটাকে বি ধরছে। আমরা শেষের থেকে কাজ করব। তাহলে প্রথমে কি করতে বলছে? বি স্কয়ার করতে বলছে। তার মানে কি 3 স্কয়ার, 3 স্কয়ার, 3 স্কয়ার মানে কত? 9। 3 স্কয়ার কত? 9। 9। ঠিক আছে, তারপরে কি করতে বলছে? এ বি আর 2 গুণ, এ বি অর্থাৎ এটা হলো গুণ করে 3 বানানো 6, 6 এর সাথে 2 গুণ করলে কত? 6 দুগুণে 12, 12 এর 2 হাতের হলো 1। তারপরে এখানে কি a স্কয়ার অর্থাৎ এই যে এটা 2 এটা স্কয়ার করলে 4 হবে, 4 আর এই 1 5। এই সূত্র দিয়েও করা যাবে। ঠিক একই ভাবে তোমার যদি এরকম হয় যে 23 এর কিউব, সেটাও কিন্তু করতে পারবা। তখন কিউবের সূত্র নিবা। কিউবের সূত্র হলে যে এইটা a প্লাস বি হোল কিউবের সূত্র কি? এই a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব, এই সূত্র দিয়ে তুমি করবা। সেখানে কি করবা? তুমি এই যোগ চিহ্নগুলো উঠাই দিবা। তারপরে প্রথমে 3 এর কিউব করবা, 27 এর 7, হাতে থাকবে 2। ঠিক আছে, এরপরে এখানে কি বি এর স্কয়ার অর্থাৎ 3 এর স্কয়ার করলে 6, 6 দুগুণে 12, 3 12 36 আর 2 38 এর 8, আর থেকে 3। এইভাবে করলে দেখবা একটা রেজাল্ট বের হবে, ওইটাই এটার কিউবের ভ্যালু। বুঝতে পারছো? আবার এরকম আছে, মনে করো এই সংখ্যাটা তুমি গুণ করবা। এক লাইনে পারবে এটা? এক লাইনে পারবা? পারবা না। আমি একটু গ্যাপ দিয়ে লিখে এটাকে 1 2 3 মনে করো। এই দুটাকে গুণ করবা, 3 3 9। তারপরে আর এটার সাথে এটা গুণ করবা, করে যোগ করবা। 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 6 কত? 12, 12 এর 2 হাতের হলো 1। ঠিক আছে, এরপরে কি করবা? এইটার সাথে এইটা, এটার সাথে এইটা এবং এটার সাথে এটা গুণ দিবা। অর্থাৎ এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। অর্থাৎ এখানে দেখো 3 দুগুণে 6 যোগ 3 একে 3 যোগ 2 দুগুণে 4, ওই হাতে 1 ছিল ওটাও অ্যাড করো। কত হলো? এই 10 আর 4 14, 14 এর 4 হাতে আরো 1 আছে। এরপর আবার এইটার সাথে এটা, এটার সাথে এটা গুণ করো। 2 একে 2, 2 একে 2 দুগুণে 4, 2 যোগ 4 আর হাতে ছিল 1, এই 6 আর 1 7। ঠিক আছে, আর লাস্ট সর্বশেষে এই দুটো গুণ করবা, 2 একে 2। এইভাবেও গুণ করা যায়। হয়েছে কিনা জানি না, চেক করে দেখো হয়েছে কিনা। যোগ বিয়োগ যদি ঠিক মতো করে থাকে তাহলে হয়েছে। বুঝতে পারছি? এইগুলো শিখতে হবে আস্তে আস্তে তোমাদের টেকনিকগুলো। কারণ তুমি যদি এইটা করতে জানো 3টা না 4টে স্টেপ করতে হয়, এটা ওইভাবে করলে। আচ্ছা, আমরা অঙ্কে আসি। নতুন পার্টে যাবো এখন। নতুন পার্ট অর্থাৎ আমরা ফার্স্ট পার্ট শেষ করছি। ফার্স্ট পার্টে ছিল প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালুর এবং এগুলো সিঙ্গেল অ্যামাউন্টের ফর্মুলা এবং কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, তারপর ইফেক্টিভ ইন্টারেস্ট, এই কাজগুলো আমরা অলরেডি শিখে ফেলছি। এখন আমরা যেগুলো শিখবো সেগুলো হলো ডিপ্রিসিয়েশনের ম্যাথ, অবচয়। হ্যাঁ, তো অবচয়ে যাওয়ার আগে অবচয়ের একটা সূত্র দেখে নেই। এই পার্টে যে 2টা সূত্র লাগবে আমাদের, একটা হলো স্যালভেজ ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু 1 মাইনাস ডি পাওয়ার এন, এই একটা সূত্র লাগবে। আরেকটা সূত্র লাগবে এফ বি ইজ ইকুয়াল টু এ, এটা হলো ফিউচার ভ্যালুর অ্যানুইটির ফর্মুলাটা। এই 2টা সূত্রের সাহায্যে এই পার্টের সবগুলো অঙ্ক করে ফেলবো আমরা। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করি যে আমরা ফিউচার ভ্যালু লিখতাম এইভাবে যখন সিঙ্গেল অ্যামাউন্ট থাকতো। ঠিক আছে, এখন এইটার সাথে কিন্তু এটা আর এটার কনসেপ্ট কিন্তু প্রায় একই, শুধু চেঞ্জটা কেন চেঞ্জ হয়েছে সেটা একটু বলে নেই। হ্যাঁ, এটা হলো একটা নির্দিষ্ট সময়ের শেষের ভ্যালু। সাপোজ মনে করো একটা সম্পদ তুমি 50,000 টাকা দিয়ে কিনছো, প্রেজেন্ট ভ্যালু মনে করো 50,000। এই দুটার সূত্র কিন্তু সেম, সেটা বুঝাই দিয়েছি কিভাবে সেম। একটা সম্পদ তুমি কিনছো, কেনার পরে তোমার প্রতি বছর তুমি ইন্টারেস্ট পাও মনে করো 10% করে, এবং বছর দেওয়া আছে মনে করো 5 বছর। তো এই সুদ কি হয়? এই টাকার সাথে অ্যাড হয়, এই মেন টাকার সাথে প্রতি বছরের সুদ অ্যাড হয়ে হয়ে কি হয়? ফিউচার ভ্যালু হয়।
এই জন্যই দেখো এখানে কি লিখছে, এই যে প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস সুদের রেট তারপরে পাওয়ার দিছে, তার মানে এটার সাথে কিন্তু আমার ওই সুদটা অ্যাড হইতেছে, হয়ে ভবিষ্যতে একটা টাকা বেড়ে যেতেছে, এই টাকা থেকে কিন্তু এই টাকা বেড়ে যায় নাকি, কারণ প্রেজেন্ট ভ্যালু থেকে ফিউচার ভ্যালু কি হয় সবসময় বেশি হয়, কারণ সুদ অ্যাড হইতেছে যে এই কারণে। এই ক্ষেত্রে কি হবে, কমবে। কেন কমবে, কারণ অবচয় অবচয় একটা সম্পদ তুমি ব্যবহার করতেছো, ওইটা কি আর বাড়বে, বাড়বে না, এই জন্য কিন্তু এই যে এখানে মাইনাস দিছি, দেখছো এখানে কিন্তু প্লাস দিছি, কেন বাড়বে দেখে প্লাস দিছি, আর অবচয়ের বেলায় সম্পদের মূল্য কমে যায়, যেখানে এখানে মাইনাস দিছি। ইন্টারেস্টকে আর দ্বারা প্রকাশ করা হয়, ডিপ্রিসিয়েশনকে ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখছো কনসেপ্ট কিন্তু একই না, খালি এটা বাড়তেছে আর এটা কমতেছে, এটা কমার কারণে মাইনাস আর এটা বাড়ার কারণে প্লাস হয়েছে এখানে, এবং এখানে হলো ডিপ্রিসিয়েশন আর এটা ইন্টারেস্ট রেট। তাহলে এইটা কি স্যালভেজ ভ্যালু অর্থাৎ ভগ্নাবশেষ মূল্য, অবচয় হওয়ার পরে একটা সম্পদের মূল্য আর কত বাকি আছে সেটা বের হলো স্যালভেজ ভ্যালু। আর এই সূত্রটা তোমরা ফিউচার ভ্যালুর অ্যানুইটির মধ্যেও পাবা, এই পার্টটার মধ্যেও পাবা, যেটা আমরা প্রথম ক্লাসে শিখাইছি এই সূত্রটা। তো আমরা প্রথম অঙ্কে আসি। প্রথম অঙ্ক, প্রথম অঙ্কটা বলতেছে নিচে আরো না, এ ওয়াশিং মেশিন ডিপ্রিসিয়েট এট দ্য রেট অফ 5%। একটা ওয়াশিং মেশিনের অবচয়ের হার দেওয়া আছে 5%। তো প্রশ্ন দেখে এই যে অবচয় যেহেতু লেখা দেখছো যে অবচয়ের হার, অর্থাৎ কোশ্চেনে ডি দেওয়া আছে, তাহলে তোমাকে বুঝতে হবে এটা অবচয়ের অঙ্ক আসছে, ঠিক আছে। অফ ইটস ভ্যালু এট দ্য বিগিনিং অফ এ ইয়ার, প্রতি বছরের শুরুতে কি হয়, প্রতি বছরে 5% হারে অবচয় ধার্য করা হয় বিগিনিং ব্যালেন্সের উপর, সরি, আমাদের প্রতি বছরের শুরুতে যেই ব্যালেন্স থাকে তার উপর 5% হারে অবচয় ধরা হয় প্রতি বছর। দ্য ওয়াশিং মেশিন ওয়াজ পারচেস ফর 20,000, মেশিনটা কেনা হয়েছিল 20,000 টাকা দিয়ে, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু আমাদের এখানে 20,000 টাকা। অ্যান্ড স্ক্র্যাপ ভ্যালু রিয়েলাইজ হোয়েন সোল ওয়াজ টাকা 14,000, যখন এটা বিক্রি করতে গেছে তখন দেখছে যে এটার বিক্রয়যোগ্য মূল্য আছে 14,000, তাহলে 20,000 থেকে 14,000 হয়েছে, তার মানে 6,000 টাকা অবচয় হয়েছে, এবং অবচয়ের রেটটা কত ছিল 5%। তো এই অবচয়টা হতে কত সময় লাগছে সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। ফাইন্ড দ্য নাম্বার অফ ইয়ার দ্যাট দ্য ওয়াশিং মেশিন ওয়াজ ইউজড, অর্থাৎ কত বছর এই সম্পদটা ব্যবহার করা হয়েছে যার কারণে 20,000 টাকা থেকে 14,000 টাকা রূপান্তর হয়েছে। তো এখন তুমি কি বের করবা, বছরটা বের করবা, যে কত বছর ব্যবহার করার কারণে সম্পদটা 20,000 থেকে 24,000 হয়েছে, 20,000 থেকে 16,000 হয়েছে, 14,000 হয়েছে, 9, হ্যাঁ গিভেন। প্রথমেই দেওয়া আছে সম্পদের ক্রয় মূল্য বা মোট মূল্য 20,000 টাকা ছিল মূল্য, দেখছে কি যে ব্যবহার করতে করতে যে বাজারে বিক্রি করতে যায় দেখে তার মূল্য হয়ে গেছে 14,000, যেটা রিয়েলাইজ ভ্যালু বা সেলস বেস ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য আমরা বলতেছি। এবং এটা যে 6,000 কমলো, কত পার্সেন্ট রেটে কমছে, 5% রেটে কমছে, তাহলে আমাদের কত বছর সময় লাগছে এইটা হইতে, এখান থেকে এখানে হতে কত সময় লাগছে সেটা এখন আমরা বের করব, অর্থাৎ n এর মান বের করব লগের সাহায্য নিয়ে। পিভি 20,000, ডি 5%, n বের হবে, ভাগ করো 14,000 ভাগ 20,000 কত আসে, 0.7। 0.7, 0.95, যেহেতু পাওয়ার n আছে তাহলে nটাকে সামনে আনার জন্য আমি লগ নিব উভয় পাশে, log 0.7 is equal to n log 0.95। তাহলে আমরা কি করব, log 7 কে log 0.7 কে log 0.95 দ্বারা ভাগ করব, n এর মান বের হবে, n is equal to এত ইয়ার, 6.95। 6.95 ইয়ার্স। তোমরা তোলো, আমি 1 মিনিট আসতেছি।
চলছি। সবার তোলা হয়েছে? হ্যাঁ স্যার শেষ। পরেরটাও দেখো একই। A machine is depreciated in such a way that the value of the machine at the end of any year is 90% of the value of the beginning of the year. প্রশ্নে বাংলাও থাকবে, সমস্যা নেই। তো আমি ইংলিশটা দেখেই বোঝার চেষ্টা করি। বলছে যে একটা মেশিন কি হয়, অবচয় হয়। অবচয় হওয়ার পরে তো বছর শেষে কতটুকু টাকা থাকে বলতেছে, 90% টাকা থাকে। যে বলছে কি, দ্য ভ্যালু অফ দ্য মেশিন এট দ্য এন্ড অফ এনি ইয়ার, প্রতি বছরের শেষেই তার যেই মেন মূল্য, সেই মূল্যের 90% টিকে, মানে থেকে যায়। তার মানে বুঝতে হবে কি, বাকি 10% তোমার প্রতি বছর কি হয়, অবচয় হয়। বাংলা এটাই বলছে। দেখো, একটা মেশিন এমনভাবে অবচিত হয় যে মেশিনের মূল্যে যে কোনো বছর শেষে, অর্থাৎ যে কোনো বছর শেষেই কি হয়, ওই বছরের প্রারম্ভিক মূল্যের 90% থাকে। অর্থাৎ প্রতি বছর কত টাকা অবচয় হইতেছে, 10% করে অবচয় হইতেছে। মেশিনটার মূল্য ছিল হলো 12,000 টাকা, এবং যখন বিক্রি করতে গেছে তখন তার মূল্য দেখছে 200 টাকা আছে। তাহলে আমাদের কোশ্চেন কিন্তু সেম আগেরটা হয়ে গেল। এটা বাসার কাজ থাকবে তোমাদের, এন এর মান চাইছে একদম হুবহু 19-এর মতো। রেটটা সরাসরি না বলে একটু ঘুরাই বলছে। রেটটা হবে 10%, ঠিক আছে, 10% আর ইন্টারেস্ট এফবির মান ডিসকাউন্ট। হবে কি 200? হ্যাঁ, এসবি হলো 200, পিবি হলো 12,000, ডি এর মান 10%। এটা বাসায় করে নেবে, আমরা 21-এ যাই। উপরে গেছে বেশি। 21 দেখো, 21 সেম অঙ্ক, কিন্তু কোশ্চেনটা একটু অন্যভাবে করছে। আমাদের সূত্র এটাই হবে এখন, যে ফর্মুলাটা ইউজ করছি। এ মেশিন ডিপ্রিসিয়েট ইট ভ্যালু ইচ ইয়ার, প্রতি বছর 8% হারে অবচয় হয়। তাহলে ডি এর মান পেলা 8%। ভ্যালু দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, বছরের শুরুতে যে ব্যালেন্স থাকে, ভ্যালু থাকে, তার উপরে 8% হারে অবচয় হয়। আফটার হাউ মেনি ইয়ার, এখানেও কিন্তু এন এর মান চাইছে, অর্থাৎ কত বছর সম্পদটা ব্যবহার করা হয়েছে। ইট ভ্যালু বি লেস দেন হাফ ইটস অরিজিনাল ভ্যালু, অর্থাৎ এর আসল মূল্য যা ছিল তার সমান বা তার কম হতে কত সময় প্রয়োজন। এখন প্রশ্ন হলো, কোশ্চেনে কিন্তু আমাদের কি দেওয়া নাই, কোশ্চেনে প্রেজেন্ট ভ্যালু কত এবং প্রেজেন্ট ভ্যালু কত সেটা নাই, এবং বিক্রয় মূল্য কত সেটাও কিন্তু কোশ্চেনে নাই। দুইটা জিনিস মিসিং নাকি, শুধু কি দেওয়া, ডি দেওয়া। তো এখন প্রশ্ন হইতে পারে যে কোশ্চেনে তাইলে ভুল আছে নাকি, কারণ দুইটা মান মিসিং থাকলে কেমনে করবে, নাকি ব্যাপারটা এরকম না? দুইটা মান মিসিং, তাহলে কেমনে করবা, দেখো কিভাবে করি। কোশ্চেন ছিল 21, বলতেছিল যে একটা মেশিন প্রতি বছরের শুরুতে যেই মূল্য থাকে সেই মূল্যের উপর 8% করে অবচয় হয়। তাহলে কি দেওয়া আছে, ডি দেওয়া আছে 8%। প্রতি বছর 8% হারে অবচয় হয়। তো অবচয় হওয়ার পরে আর কিছু মান দেওয়া নাই, শুধু বলছে যে শুরুতে যেই মূল্য ছিল তার অর্ধেক বা অর্ধেকের কম হয়। আমরা ধরে নেব অর্ধেকই হয়, অর্ধেক অনুযায়ী কত বছর লাগে সেটা আমরা দেখব। আমরা জানি যে সেলস ভ্যালু বা স্যালভেজ ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু 1 মাইনাস ডি পাওয়ার এন, এটা হলো সূত্র, ঠিক আছে। এখন প্রশ্ন হলো, আমার কাছে কোশ্চেন করা হয়েছে এন, অর্থাৎ এই সম্পদটা কত বছর ইউজ করা হয়েছে, এই সম্পদটা কত বছর ইউজ করা হয়েছে সেটা আমার কাছে জানতে চাইছে। ডি এর মান 0.08, এন এর মান জানতে চাইছে। পিবির জায়গায় পিবি লিখলাম। এইখানে আমি কি লিখবো, আমাকে কোশ্চেনে কি বলা হয়েছে, অরিজিনাল ভ্যালু যা তার অর্ধেক বা তার কম হবে। আমরা বলছি কি যে আমরা অর্ধেক ধরে কাজ করব। তাহলে এই টাকাটা কত হবে, এই টাকাটা কত হবে, অরিজিনাল ভ্যালু মানে কি, তুমি যেটাতে কিনছিলা সেটার অর্ধেক। তাহলে এখানে কিভাবে আমি প্রেজেন্টেশন করব, বলতে পারবা কেউ? এখানে একটু বলো তো, কিভাবে কি লেখা যাইতে পারে এখানে, তাহলে তাদের শর্তটা মিলবে এসবির পরিবর্তে।
মানে এটার ভ্যালুটা কি লিখলে শর্তটা আর মিলবে কি পিবি যে টাকাটা নিব তার অর্ধেকটা বলছে না? হ্যাঁ হ্যাঁ, তাহলে লিখবো কিভাবে এখানে? তাহলে স্যার হাফ ইনটু পিবি লেখা যায় না? এটা করা যায়, অথবা তুমি এভাবেও করতে পারো, তুমি ধরে নিতে পারো যে আমার প্রেজেন্ট ভ্যালু ধরলাম আমি 100 টাকা, ধরেও করা যাবে অঙ্ক। প্রেজেন্ট ভ্যালু আমি 100 টাকা ধরলাম, তাহলে প্রশ্নে বলছে যে সেলস ভ্যালু অর্ধেক হবে, অর্ধেক বা তার কম হবে, তার মানে 50 টাকা। তাহলে আমি এইভাবে লিখবো 50 ইকুয়াল টু 100, তারপরে লিখবো 1 - 0.08 পাওয়ার n। তো ভাগ করলে তো এই ঘুরে ফিরে একই হলো নাকি, 50/100, এইখানে 0.092 পাওয়ার n, তো এইখানে হলো হাফ, এইখানে এইটা দেখো, এখানেও কিন্তু তাই হবে, দেখো এখানেও কিন্তু তাই হবে। উভয় পাশে পিবি কেটে দাও, উভয় পাশে, অথবা এইভাবে লিখতে পারো পিবি 2 এর সাথে 2 পিবি হয়ে গেল 0.92 পাওয়ার, এই পিবি পিবি কেটে দাও, উপরে 1 থাকে, তাহলে 1/2 কত হয় 0.5। তোমার যেভাবে মন চায় তুমি ধরেও করতে পারো, না ধরেও করতে পারো। মেন কথা হলো প্রশ্নটা বুঝতে হবে এখানে কি বলছিল। প্রশ্নে বলছিল যে আমার বিক্রয় মূল্যটা হবে অরিজিনাল ভ্যালু যেটা ছিল তার থেকে অর্ধেক। অরিজিনাল ভ্যালু যদি পিবি হয়, সেলস ভ্যালু তার অর্ধেক। তো দুইটা ওয়েতে করতে পারে, এটাও করতে পারো, এটাও করতে পারো, না কোনো টাকা না ধরেও করতে পারো, টাকা ধরেও করতে পারো। তো এখন লগ নাও, লগ নিয়ে অঙ্ক শেষ করে দিই। উভয় পাশে লগ নিই, লগ হবে 0.5, এখানে n লগ 0.92, তাহলে আমরা ভাগ করে দেই, লগ 0.5 কে লগ 0.92 দ্বারা ভাগ করলে n এর মান বের হবে। বুঝতে পারছি বিষয়টা? তাহলে কি এরকম কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসলে বসে থাকতে হবে, যদি প্র্যাকটিস না করে যাই তা, যে চিন্তা করতে হয় একটা মান দিয়ে আমি কি করবো, হ্যাঁ নাকি একটা মান দিয়ে আবার অঙ্ক সলভ করা যায় কিনা, এমন হইতে লগ আসে n এর মান বের করতে হলে অলওয়েজ লগ নিতে হবে। প্রত্যেকটা যত জায়গায় তুমি n বের করতে চাও এই চ্যাপ্টারে লগ নিতে হবে, কারণ তোমার পাওয়ারটাকে তো আমার আগে আনতে হবে না, নাহলে তুমি ভ্যালু বের করতে পারবা। এই জন্য লগ নিয়ে পাওয়ারটাকে আগে আনা হয়, লগ ছাড়া পাওয়ারকে আগে আনতে পারবা না। তো আর এর মানগুলো লগ নিয়ে করা যায়, কিন্তু লগ নিলে ওই লগকে আবার এন্টি লগ করতে হয়, দুইবার লগ করতে হয়। তো বেশি বড় হয়ে যায় অঙ্ক, একটু জটিল প্রক্রিয়া হয়ে যায়, দেখে আমরা ওই রুট ওভার করে দিই, উভয় পাশে পাওয়ারটাকে সরাই ফেলি। কিন্তু এটার বেলা অলওয়েজ n এর বের করার সময় লগ নিতে হবে। তো এটা শেষ, সবাই তুলছি, এটা না তুললেও পারবো, যদি এটা বুঝে যায় এটা তুলতে হবে না। এটা কোশ্চেন অনুযায়ী আমরা এটা লিখছি, আবার কে বললেন এটা কই থেকে আসলো, কোশ্চেনে যেভাবে বলছে আমরা ওইটাকে এইভাবেই সাজাইছি। হ্যাঁ, কোশ্চেনে বলছে অরিজিনাল ভ্যালুর অর্ধেক হবে। তাই আমরা পরের অঙ্কে আসি, এটার অ্যান্সার কত হয়, এটার অ্যান্সারটা 8.31। কোশ্চেনে দেওয়া আছে 8.31 ইয়ার্স। আর একজনের মনে কারেন্ট গেছে, মনে আউট হয়ে গেছে। পরের অঙ্কে আসি, তোমরা এই মোবাইল ডেটা দিয়ে চালাও নাকি ওয়াইফাই? ওয়াইফাই থাকলে এক সমস্যা, কারেন্ট গেলে ক্লাসগুলো মিস যায়। মোবাইল ডেটা অল্প করে নিয়ে রাখলেও ক্লাসগুলো মিস হয় না। অবশ্য রেকর্ডিং দিয়ে দিই, তো এই জন্য কারো অতই নাই, রেকর্ডিং না দিলে ঠিকই একটা না একটা ব্যবস্থা করতো। আচ্ছা, আমরা এখন পরের অঙ্কে আসি 22। কারণ রেকর্ডিং দেখে বোঝা আর লাইভ ক্লাস করার মধ্যে অনেক তফাৎ আছে। রেকর্ডিংটা থাকলে সমস্যাটা কি হয়, যে মনে হয় যে রেকর্ডিং তো আছে, পরে দেখুন ক্লাস, এই পরে পরে বলতে তোমার আর দেখাই হয় না, ঠিক আছে, আর ওইভাবে কিছু করা যায় না, প্রশ্ন করা যায় না কোনো সমস্যা থাকলে। এই জন্য লাইভ ক্লাস করাই ভালো। আচ্ছা, 22, a machine in a factory is valued at টাকা 49,074। তো বলতেছে যে 49,074 টাকা আমাদের কি আছে, একটা মেশিনের মূল্য আছে, তার মানে এটা হলো বর্তমান মূল্য অথবা অরিজিনাল ভ্যালু বলতে পারি আমরা। and it
is decide to reduce the estimated value at the end of each year by 5%. তো এস্টিমেটেড ভ্যালু বলছে প্রতি বছরের শেষে কি হবে 15% করে কি হবে each year by 15% of the value at the beginning at the year বলছে প্রতি বছর রিডিউস হবে যে রিডিউস মানে এখানে অবচয়কে বুঝাইতেছে ঠিক আছে রিডিউস কমে কখন যখন অবচয় হয় তখন সম্পদের মূল্য কমে যায় তাহলে ডিপ্রিসিয়েশনের রেট আছে 15%। দুইটা রিকোয়ারমেন্ট চাইছে একবার বলছে যদি এটা when will the value be 20,000 অর্থাৎ এই ভ্যালুটা এই কবে এটা 20,000 টাকা হবে মানে কত সময় লাগবে আমার এটা 20,000 হইতে এবং বলছে যে 10 ভাগের 1 অংশ হইতে আগেটা যেমন অর্ধেক বলছে আর এখানে বলছে 10 ভাগের 1 অংশ হইতে তাহলে আমরা দুইবার এন বের করব একবার এসবি সেলস ভ্যালু 20,000 ধরে আর একবার সেলস ভ্যালু 10 ভাগের 1 অংশ ধরে তোমরা খাতায় তাহলে তোলো আমি করতে থাকি তোমরা দেখো করো কত হয় বলো একটু করে ভাগ করে একবার 20,000 ধরে করতেছি আর একবার এটা ধরে করব 10 ভাগের 1 অংশ মানে এটা সেলফ ভ্যালু হবে আর 4,907.4 হবে এটা হয় 0.4077 0.4077 0.4077 ভাগ করে দাও n বের হয়ে যাবে ঠিক আছে আমি আর করলাম না তোমরা করে নাও n এর মান কত আমি ডাইরেক্ট বসাই দেই লগ এইটাকে লগ 85 দ্বারা ভাগ করো তাহলে অ্যানসার বের হয়ে যাবে একই কাজ আমরা করব এখন এই টাকা ধরে সেলস ভ্যালু পিভি 1 - d পাওয়ার n পিভি ভাগ করলে এখানে মনে হয় ভাগ করলে কত হবে 0.1 না কি হবে দেখো তো ভাগ করলে কত ও সরি আমি কি করলাম এটা কি ছিল সরি এটা কি ছিল ভাগ করলে কি 0.1 হয় নাকি মেবি এটা দেখো তো জি স্যার। স্যার আগেরটার অ্যান্সার কত 5.52 5.5 স্যার n হ্যাঁ ঠিক আছে 5.52 log 0.10
n log 0.85, তাহলে ভাগ করলে আমরা n এর মান পেয়ে যাব। log 110 কে log 0.08 log 0.85 দ্বারা ভাগ করলে অ্যান্সার বের হয়ে যাবে। তেমন আর অঙ্ক নাই 27 পর্যন্ত। কিছু অঙ্ক আবার একরকম আছে, এগুলো দিলে কাজ করা যাবে। আমরা আর 2টা অঙ্ক করলেই মনে হয় পারা যাবে আর এগুলো। আর 2টা বা 3টা করব, তাহলে আর থাকবে মানে আর আছে 5টা অঙ্ক এই পার্টের। 6টা অঙ্ক আছে এই পার্টের, 6টা অঙ্ক আছে। 6টা অঙ্ক করলে এই পার্টও শেষ হয়ে যাবে আজকে। সবাই ক্যালকুলেট করছি পরেরটা। স্যার একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা আবার একটু বুঝিয়ে দেন, বুঝতে পারি নাই। কোশ্চেনটা ছিল যে একটা সম্পদের মূল্য 49,074 টাকা, প্রতি বছর রিডিউস হয় 15% করে, অর্থাৎ অবচয় হয় 15% করে, ডি এর মান 15%। বলছে কবে নাগাদ এটা 20,000 হবে এবং 10 ভাগের 1 অংশ হবে। অর্থাৎ এই যেটা হয় সেটা কি, টাকা কমতে কমতে যে মূল্যটা থাকে সেটাকে কি বলে আমরা, স্যালভেজ ভ্যালু, ভগ্নাবশেষ মূল্য, যেটা কিনা এখানে সরাসরি বলেন। এখানে বলছে যে কত বছর পরে এটা 20,000 হবে। তো 20,000 কেন হবে? এই টাকা কি না কমলে কি 20,000 হবে? একটা হারে অবচয় হয়েছে একটা নির্দিষ্ট সময় ধরে, হইতে হইতে যে 20,000 টাকা আছে, অর্থাৎ এটা হলো স্যালভেজ ভ্যালু। তো এই 20,000 হতে কত সময় লাগছে 15% ডিসকাউন্ট রেট অবচয়ে, ডিপ্রিসিয়েশনে, সেই সময়টা আমাকে বের করতে বলছে। অর্থাৎ প্রথমটা বের হয়েছে 5.52, এর মানে হচ্ছে তুমি এই সম্পদটা 5.52 বছর ব্যবহার করছো, প্রতি বছর অবচয় হয়েছে 15,000, হইতে হইতে যে 5 বছর পর 5.52 বছরের পরে যায় দেখছো এটার মূল্য 20,000 টাকা হয়েছে। ঠিক একই কাজ পরেরটাও করছে। এটা আর ওইভাবে টাকার অ্যামাউন্ট না বলে একটু ঘুরায় বলছে যে অরিজিনাল ভ্যালু যেটা ছিল তার 10 ভাগের 1 অংশ, 10 ভাগের 1 অংশ হয় 4,907.4। তাহলে এটা হইতে কত বছর লাগছে, মানে এই টাকা কনভার্ট হইতে? স্যার অ্যান্সারটা কি 14.17? হ্যাঁ, 14.17 বছর লাগবে এই 49,000 টাকাকে 4,900 সামথিং হইতে। ঠিক আছে, পরের অঙ্কে আসি। আর স্যার একটা কোশ্চেন ছিল, ওই যে স্যার 20 নাম্বার ম্যাথে স্যার ডি এর মানটা স্যার 10% কেন হবে? 100% মধ্যে প্রতি বছর শেষে যদি 90% থাকে তাহলে 1 বছরে কত বছর হয়েছে? ও আচ্ছা। এখন আমরা যাব 23। হ্যাঁ, 23, 24, 25 এগুলো সব একটা সূত্র দিয়ে করবে। এখন ওই যে অ্যানুইটির সূত্র দেখাইছিলাম না, এটাকে আরেকটা নামও বলা হয় সিঙ্কিং ফান্ড, প্রতিপূরক তহবিল। ঠিক আছে, তা আমরা দেখি কিভাবে করতে হয়। প্রথম 23 নাম্বার আমরা দেখি। A company intends to create a depreciation fund to replace at the end of 25 years asset costing টাকা 1 লাখ। বলছে যে একটা কোম্পানি তারা কি করতেছে, যে একটা ফান্ড তৈরি করবে। কেন ফান্ড তৈরি করবে? যে 25 বছরের একটা সম্পদের মূল্য, অর্থাৎ একটা সম্পদ ধরে রাখছে যে একটা সম্পদ এখন কিনবে, সাপোজ মনে করে একটা সম্পদ এখন কিনবে 1 লাখ টাকা দিয়ে। ঠিক আছে, তো 1 লাখ টাকা দিয়ে সম্পদ কেনার জন্য সে একটা তহবিল গঠন করতেছে, পুনরায় রিপ্লেস করবে। অর্থাৎ 25 বছর মেয়াদকাল ধরে রাখছে যে 25 বছর পরে 1 লাখ টাকা শেষ হয়ে যাবে, কোনো টাকাই আর থাকবে না। তো 25 বছর পর তো আবার তোমাকে কি করতে হবে, সম্পদটাকে রিপ্লেস করতে হবে না? যখন সম্পদটা শেষ হয়ে যাবে তো তখন ওই 1 লাখ টাকা আবার প্রয়োজন হবে। তো ওই 1 লাখ টাকার জন্য সে কি করতেছে, প্রতি বছর একটা টাকা রাখবে, 25 বছর এরকম একটা নির্দিষ্ট পরিমাণ টাকা রাখবে। কত পার্সেন্ট সুদে? 3% সুদে। তাহলে ওই নির্দিষ্ট পরিমাণ টাকার পরিমাণটা কত সেটা তুমি এখন বের করবা, যেটা কিনা আমরা সিঙ্কিং ফান্ড বলি। আর সিঙ্কিং ফান্ডটা তৈরি করা হয় অবচয়ের যেই টোটাল যে ভ্যালুটা সেটাকে রিকভার করার জন্য, অর্থাৎ নতুন করে মেশিন কেনার জন্য বা মেশিন রিপ্লেস করার জন্য। বুঝতে পারছি বিষয়টা? অর্থাৎ তোমার
তুমি চিন্তা করতেছো কি 25 বছর পরে তুমি কত টাকার সম্পদ চেঞ্জ করবা, রিপ্লেস করবে 1 লাখ টাকা। তাহলে এই 25 বছর পরের মূল্য হচ্ছে 1 লাখ টাকা, এবং এই 1 লাখ টাকা জমানোর জন্য তুমি সময় নিছো 25 বছর এবং সুদের হার ধরছো 3%। তাহলে তুমি প্রতি বছর কত টাকা করে তুমি জমা করতেছো সেটা বের করব। ঠিক আছে, প্রতি বছর কত করে জমা করতেছো সেটা বের করব। এটা আমাদের এই ভ্যালুগুলো কোশ্চেনে দেওয়া আছে। হ্যাঁ, এই কোশ্চেনে এগুলো দেওয়া আছে। আমরা এখন কি করব, বের করব। মার্কারের কালি তো মনে হইতেছে শেষ। আমরা এখন এই সূত্রটা অ্যাপ্লাই করব। এই সূত্রে অ্যাপ্লাই করে এর মানটা বের করব। আমার কাছে জানতে চাইছে প্রতি বছর জমার পরিমাণ কত। 1 প্লাস আর এর মান, এটা কেন আর ধরছে, ইন্টারেস্ট বলছে, আর আগের গুলো ডি কেন ধরছে, ডিপ্রিসিয়েশন বলছিল এই জন্য। হ্যাঁ, 25 বছর, এটা ক্যালকুলেট করে একটু বলো কত হয় এখানে, এ ইন্টু কত হয়। ভেঙে ভেঙেও করতে পারো, একবারে করতে পারো, ভেঙে করাই বেস্ট। কত হয় একটু বলো। অঙ্ক কিন্তু শেষ, এই যে রেজাল্ট এটা বের করে ভাগ করলে অঙ্ক শেষ। এই অঙ্কগুলো কিন্তু করতে বেশি স্যার সময় লাগবে না। তোমার প্রশ্ন, তোমার মেন হলো, স্যার উপরে একটা 1.093 হ্যাঁ তোমাকে একটু 1.09338 1.38 1.00938 নিচে ভাগ 0.03। এটা হিসাব করে একবারে ভাগ করে দাও, দিয়ে আমাকে এর মানটা বলো, কারণ নিচে জায়গা নাই আরেকটা লাইন লেখার মতো, এতটুকুই শেষ করতে হবে আমাকে। এই ভাগফলটা এটার সাথে এসে কি হবে, গুণ হয়ে যাবে, স্যার না ভাগ হয়ে যাবে, এটার সাথে ভাগ হয়ে যাবে। আনসার হচ্ছে 36.46 তুমি মনে হয় গুণ করছো, ভাগ হবে কিন্তু। এই দুটো ভাগ করে যে রেজাল্ট স্যার ভাগ করছি তো পরে এটার সাথে, আমি একবারে জানতে চাইছি যে কত হয় এটার সাথে ভাগ করে ওই আর রেজাল্ট। স্যার হয় হচ্ছে 2742.72। 2742.72, অর্থাৎ প্রতি বছর তুমি যদি এখন থেকে, স্যার 73। তুমি যদি প্রতি বছর এইভাবে এত টাকা করে রাখো, 25 বছর শেষে তুমি ওই 1 লাখ টাকার সম্পদ রিপ্লেস করতে পারবা। অর্থাৎ 1 লাখ টাকা তোমার জমা হবে, ওই 1 লাখ টাকা তুলে তুমি নতুন করে আবার সম্পদ কিনতে পারবা। বুঝতে পারছি? যারা বুদ্ধিমান ওরা এই কাজই করবে, তারা ওই যে করবে না, যে এইসব চিন্তা যারা করবে না তাদের কি হবে, নতুন করে আবার টাকা হুট করে যখন এতগুলো টাকার প্রয়োজন হবে তখন ব্যবসায় অনেক সমস্যা দেখা দিতে পারে। কিন্তু যারা চালাক, যে তারা তো জানে যে একটা নির্দিষ্ট সময় তারা আজকাল ধরে নেয় যে ওই বছর পরে তো আমার তো সম্পদ নতুন করে কিনতেই হবে। তো 1 লাখ টাকা একবারে কালেক্ট করাও কিন্তু একটা সমস্যার কারণ হতে পারে। তারা কি করে, এখন থেকে অল্প অল্প করে সঞ্চয় করে। তো এই জন্য তারা 2742 টাকা করে সঞ্চয় করে 25 বছরে 1 লাখ টাকা সম্পদ তৈরি করতে পারছে, যেটা কিনা কোনো কোম্পানির জন্যই কষ্টসাধ্য হবে না একসাথে এতগুলো টাকা দেওয়া। ঠিক আছে, এই জন্যই প্রতিপূরক তহবিল কিছু কিছু কোম্পানির থাকে, কিছু থাকে না। আমরা এখন পরের অঙ্কে আসি।
পরের অঙ্কে এই দুটো অঙ্ক সেম, 24 এবং 25 নাম্বার অঙ্কটা সেম, এবং 24 মার্কেটিং দিয়ে আসছে। তো তারপর একটু দেখি কেমন অঙ্ক আসছে, হ্যাঁ, কারণ 25ও আসতে পারে, 24-25 একই প্যাটার্নের অঙ্ক। দ্য কস্ট অফ মেশিন 97,000, একটা মেশিনের মূল্য 97,000 টাকা। দ্য স্ক্র্যাপ ভ্যালু অফ দ্য মেশিন ইজ টাকা 2,000, ভগ্নাংশের মূল্য আছে 2,000 টাকা, এবং প্রতি বছর সে সঞ্চয় করছে 5,960 টাকা করে ইন অ্যান অ্যাকাউন্ট টু অ্যাকুমুলেট এট কম্পাউন্ড ইন্টারেস্ট। তার ইন্টারেস্ট রেট দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, ঠিক আছে। সেলফ ভ্যালু সূত্র লিখলে কিন্তু হবে না, কারণ সেলফ ভ্যালু সূত্র লিখতে হলে তোমার ডি লাগবে, এটা দেওয়া আছে আর এর মান। তা আমরা যে এখন যে সূত্রটা লিখছি ওইভাবেই করবো আমরা। ইয়ার টু পারচেস এ নিউ মেশিন, নতুন একটা মেশিন কিনবে, ওই অনেকটা ওইটার মতোই, ঠিক আছে। এখানেও কিন্তু ওই ধরতে গেলে নতুন মেশিন কিনছে বা রিপ্লেস করছে, এই জন্য টাকা সে সঞ্চয় করতেছিল। তো ফাইন্ড দ্য টাইম অফ দ্য মেশিন, এই মেশিনটা কত দিন সময় লাগবে যদি সে এই মেশিন নতুন করে কিনতে চায়। বিষয়টা আমি এভাবে বুঝাইতেছি, লিখে বুঝাই, দাঁড়াও একটু ওয়েট, বিষয়টা আমি একটু লিখে বুঝাই। হ্যাঁ, কোশ্চেন করা হয়েছে যে 24 নাম্বার অঙ্কে যে তোমার একটা সম্পদের মূল্য আছে, কস্ট মূল্য আছে, আমরা কস্টই লেখে আপাতত, হ্যাঁ, 95,000 টাকা, 97,000 টাকা একটা সম্পদের মূল্য আছে, এবং সেলভেজ ভ্যালু আছে 2,000 টাকা, এবং প্রতি বছর জমা করে, আমরা জানি কি প্রতি বছর যদি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখে বা প্রতি মাসে রাখে বা প্রতি বছরে বা প্রতি 6 মাস অন্তর অন্তর, 2 মাস অন্তর অন্তর, মানে এক বছরে যদি একাধিকবার টাকা রাখে বা প্রতি বছর টাকা রাখে অনেকগুলো বছরের মধ্যে, তাহলে সেটাকে আমরা অ্যানুইটি বলি বা বাৎসরিক বৃত্তি বলি। আর সিঙ্গেল অ্যামাউন্ট কোনটাকে বলে, যেটা একবার রাখবে, সেটা হোক 5 বছর হোক 10 বছর হোক 1 বছরের জন্য, সেটাকে আমরা সিঙ্গেল অ্যামাউন্ট বলি। কিন্তু একাধিক বছরের মধ্যে যদি একাধিকবার টাকা রাখে, সেটাকে আমরা অ্যানুইটি বলি। আমরা কিস্তি দিই না অনেক সময়, কিস্তি কি একবারে দেই? কিস্তি কিন্তু ভেঙে ভেঙেই টাকাটা দেই, একটা নির্দিষ্ট সময় পরে পরে। তাহলে এর মান দেওয়া আছে এবং ইন্টারেস্ট রেট দেওয়া আছে 5%, ঠিক আছে। এই এই জিনিসগুলো দেওয়া আছে কোশ্চেনে। এখন আমরা কি করব? এখন কাজ হচ্ছে কি, এখন কাজ হচ্ছে যে তুমি এখন তোমার হাতে এত কিছু আছে যে একটা মেশিনের মূল্য কত, হিসাবকাল শেষে কত থাকে, মানে একটা নির্দিষ্ট সময় শেষে এটা 2,000 হয়ে যায় অবসর হইতে হতে। প্রতি বছর তুমি 5,960 টাকা করে জমাও। কেন জমাও? কারণ একটা নির্দিষ্ট সময় শেষে তুমি পুনরায় এই মেশিনটা কিনবা বা রিপ্লেস করবা, এবং সুদের হার এই টাকাটাতে তুমি যে জমাইতেছো তার সুদের হার হলো 5%। তাহলে খেয়াল করে দেখো, তুমি যদি নতুন করে সম্পদ কিনতে যাও একটা নির্দিষ্ট সময় শেষে, ঠিক আছে, নির্দিষ্ট সময় শেষে তুমি যদি নতুন করে সম্পদ কিনতে যাও, তখন তোমার কত টাকা লাগবে বলতে পারবা? এখান থেকে কেউ বলতে পারবা যে কয় টাকা লাগবে? এইখান থেকেই বলা যাবে, একটু বলতে পারবা কেউ, বা কোনো আইডিয়া করতে পারো যে কিভাবে কি হবে ভবিষ্যতে? আমি কত টাকার জন্য আমি এত টাকা করে জমাইতেছি, কত টাকার জন্য 5% সুদে আমি এত টাকা করে জমাইতেছি, বলতে পারবে? 95,000 টাকা। হ্যাঁ, 95,000 টাকা। কোস্ট মাইনাস সেলভেজ ভ্যালু, কারণ আমার মূল্য 97, কিন্তু আমি এই সম্পদটা তো বিক্রি করে আবার 2,000 পাইতেছি, তাহলে আমার 97 লাগতেছে না, আমার লাগতেছে কত? 95,000 টাকা, ঠিক আছে। 95,000 টাকার জন্যই আমি 5,960 টাকা করে জমাইতেছি 5% সুদে। তাহলে কয় বছর সময় লাগবে এই 95,000 টাকা হতে, সেটা আমরা এখন বের করব। মোট মূল্য 97, বিক্রি করে পাবো 2,000, আমার লাগবে আর 95,000। এই 95,000 টাকা জমানোর জন্য আমরা প্রতি বছর জমাইতেছি, মানে পাওয়ার জন্য 5,960 টাকা করে জমাইতেছি 5% সুদে। তাহলে কত বছর সময় লাগবে এই কন্ডিশনে যদি আমি টাকাটা 95,000 বানাইতে চাই? তাহলে ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু a ইন্টু 1 প্লাস আর পাওয়ার n মাইনাস 1 ভাগ আর। বছরটা জানতে চাইছে আমার কাছে, তাহলে এটা তো জানি কত, 95 লাগবে আমার। প্রতি বছর আমি জমাইতেছি 5,960 টাকা করে, তারপরে হলো 1 প্লাস আর এর মানও জানি 0.5 পাওয়ার n এর মান কত,
n এর মান বের করতে বলছে -1 0.05। আমরা ভাগ করি 95,000 কে ভাগ করো তোমরা একটু 5960 দ্বারা ভাগ করো। এখানে থাকবে হলো 1.05 পাওয়ার n -1 ভাগ 0.05 থাকবে। ভাগ করে এটা দিয়ে গুণ করো, এই দুটো ভাগ করে এটার সাথে গুণ করো, এই যে এটাই পাশে আসবে তো গুণ করে ফেলো একবারে। স্যার হয় 0.7969। 0.7969 গুণ করে ভাগ করে গুণ করে না শুধু ভাগ হ্যাঁ করে? হ্যাঁ, না না স্যার একসাথে করে ফেলছি। 1.05 পাওয়ার n -1 ওই nটা এই পাশে আসবে, তারপর আবার লগ নিতে হবে। লগ নিয়ে আগের মতো আমরা n এর মানটা বের করব। আমরা এই পাশে লিখি, বাকি কাজটা এই পাশে করি। এখানে হবে log 1.7969 আর এই পাশে আসবে n log 1.05। তাহলে এখানে থাকতেছে log 1.7969 কে ভাগ করো log 1.05 দ্বারা n এর মান বের হবে। বুঝলে ইজি অঙ্ক, হ্যাঁ, না বুঝলে কিন্তু পরীক্ষার হলে এগুলো নিয়ে বসে থাকতে হবে, তোমাকে বুঝাই দিব না আর। আমি যখন করছি তখন আমাদেরকে এই জিনিসটা দেখায় নাই যে আমাদের সরাসরি কি করছে, লেখছে যে ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু 97,000 মাইনাস 2,000, এইভাবে লেখা করে দিছে। আমরা ওইভাবে করে করে পরীক্ষার হলে পরীক্ষা দিয়ে আসছি, কিন্তু আসলে কেন এই কাজটা করলো সেটা কিন্তু কেউ বুঝায় নাই। তখন আমাদের মনে কোশ্চেনও জাগে নাই যে কেন এই কাজটা আমি করতেছি, বাদ কেন দিতেছি। বুঝতে পারছি, যেটা কিনা আমি তোমাদের এখানে ভেঙে দেখাই দিলাম যে কেন আমি বাদটা দিলাম, স্যার একটা কোশ্চেন ছিল। এই জিনিসটা দেখাই দিলাম। হ্যাঁ বলো। স্যার এখানে যে প্রেজেন্ট ভ্যালু এনইটি সূত্র তো হতে পারত, না না ফিউচার ভ্যালু এখানে কিভাবে করতে? না, তোমার তো টাকা জমাইতে চাইতেছো, জমার পরিমাণ দেওয়া থাকলে বা জমা কত টাকা করে জমাবা সেটা জানতে চাইলে অলওয়েজ ফিউচার ভ্যালু। তুমি ওই যে ফার্স্ট পেজটা মনে হয় পড়ো না, সেকেন্ড পেজটা সরি, সতর্কতা সমূহ দেওয়া ছিল। সতর্কতা সমূহের মধ্যেই ওইখানে লেখা আছে যে কিছু কিছু ওয়ার্ড দিয়ে তুমি আগেই বুঝতে পারবা তোমার কোশ্চেনে কি চাওয়া হয়েছে। ঠিক আছে, যদি কোশ্চেনে ঋণ দেওয়া থাকে তাহলে অলওয়েজ প্রেজেন্ট ভ্যালু, আর যদি জমার পরিমাণ জানতে চায় তাহলে ফিউচার ভ্যালু দেওয়া আছে বা বের করতে হবে। ওই ওই শর্তটা লেখা আছে, দেখবো তোমরা শিটে শিটে দেখতে চাবা, মানে দেখবা। আমি বলে দিই কয় নাম্বারটা, এটা হলো 9 নাম্বার। হ্যাঁ, 4 নাম্বার পেজে 9 নাম্বারটা দেখবা, শর্ত সমূহের 9 নাম্বারটা ওইখানে লেখা আছে। তাহলে দেখি আর নতুন কিছু আছে কিনা, নতুন আর 4টা অঙ্কের মধ্যে নতুন কোনো কিছু আছে কিনা একটু দেখি। সবাই তুলছি এটা? সবাইকে এটা তুলছি? আমাদের আর 3টা অঙ্ক আছে, 3টা তোমরা নিজেরাই পারবা, আমি খালি একটু দেখাই দিই, মানে বলে দিই কিভাবে করবা। নেক্সট ক্লাসে আমরা প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালুর অ্যানুইটির অঙ্ক করবো। অ্যানুইটি সবার তোলা হয়েছে? আমাদের অঙ্ক করা আজকে শেষ। আমরা আজকে ওই 3টা একটু বলে দেই কিভাবে করবা, কার সাথে কার মিল আছে। সবাই কি তুলছি বোর্ডের অঙ্ক? জি জি স্যার। স্যার। পরেরটা দেখ, এটা মুখে মুখে করা যাবে। এই যে এখন যে নিয়ম করলাম ওইভাবেই, একটা কোম্পানির মেশিনের মূল্য হলো 93,000 টাকা, 12 বছর মেয়াদ। এখানে আবার এন এর মান দিয়ে দিছে। এই যে এরকম লক টকের এত ঝামেলা নাই, খালি মান বসে যোগ বিয়োগ করা, লক টক কিছুই নিতে হবে না, এন এর মান দেওয়া আছে। স্ক্র্যাপ ভ্যালু 3,000 টাকা, তাহলে ফিউচার ভ্যালু কত হবে? এই 93,000 থেকে 3,000 বাদ দিবা, 90,000 টাকা হলো তোমার ফিউচার ভ্যালু। আর ওই 90,000 টাকা জন্য তুমি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা 12 বছর জমাইতেছো, সেটা কিনে যে পরে বলতেছে what amount is to be retained every year for the profit and allowance to accumulate 9%, CI means compound interest, for buy a new machine at the same price after 12 year। 12 বছর পরে সেম প্রাইস মানে কত? ওই 93,000 টাকা দিয়ে তুমি সম্পদ ঠিকই কিনবা, কিন্তু তোমার তো 93,000 লাগতেছে না। কেন লাগতেছে না? কারণ তুমি সম্পদটা বিক্রি করে আবার 3,000 পাইতেছো। তোমার আর প্রয়োজন কত? 90,000।
ওই 90,000-এর জন্য তুমি 12% 9% সুদে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করতেছো, সেই জমার পরিমাণটা কত সেটাই কোশ্চেনে জানতে চাইছে। এই যে দেখা আছে দেখো, মেশিনের আয়ুষ্কাল যদি 12 বছর ধরা হয়, ভগ্নাংশ মূল্য যদি 3,000 হয়, তবে লাভের অংশ থেকে প্রতি বছর শেষে কত টাকা 9% চক্রবৃদ্ধি হারে জমা হবে। ঠিক আছে, এই টাকাটা আমরা বের করব, বুঝতে পারছি? এর মান বের করব। এর মানটা কিন্তু ওই যে আমরা এই 23 নম্বর অঙ্ক কিভাবে বের করতে হয় সেটা দেখছি। এই যে এখানে যে সূত্র লেখা দেখতেছো না, এখানে এই একটু বোর্ডে দেখাই, এই সূত্রের মধ্যে দেখো এই যে এটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে, শুধু এই বের করতে হবে, যেটাকে নিজে আগের অঙ্কে আমরা শিখেছি কিভাবে মানে ক্যালকুলেশনটা কিভাবে করতে হয়। অর্থাৎ এই পুরোটা ভ্যালু বের করে এই এফবি কে ভাগ করলে বের হয়ে যাবে। তাহলে এটা পারবা। এর পরেরটা দেখি, পরের দুইটা সিঙ্কিং ফান্ডেরটাই। এই দেখো, কস্ট অফ এ বিল্ডিং, একটা বিল্ডিং এর মূল্য হচ্ছে 3 লাখ টাকা। বিল্ডিং এর if the rate of depreciation 13%, the present value 60,000। আচ্ছা, এটা আমারই করাইতে হবে, এটা পারবা না, আমি নেক্সট ক্লাসে করাবো। লাস্টেরটা তোমরা পারবা, লাস্টেরটা হুবহু 21 না, এটা 22 ছিল। এই যে হুবহু 23-এর মতো, হ্যাঁ হুবহু 23-এর মতো শেষেরটা। তো তোমাদের বাড়ির কাজ কিন্তু কয়টা দিলাম, বাড়ির কাজ কয়টা দিচ্ছি দাঁড়াও দেখি আবার। এই হলো একটা হলো 20 দিছি, বাড়ির কাজ 20, বাড়ির কাজ 20, তারপরে